আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। আর আমার বিশ্বাস আমার লক্ষ্মী দুষ্ট আপুমনি আর ভাইয়ারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। এই যে দেখতে পাচ্ছ সবজিগুলো কাটা, এগুলো কিন্তু আমাকে দিয়ে দেওয়ার জন্য কাটা। এই ভিডিওটি হচ্ছে বাড়ির দ্বিতীয় দিনের ভিডিও। এবার বাড়িতে গিয়ে অবশ্য বেশি দিন ছিলাম না, শুধু 2 দিনই ছিলাম। তো যেদিন আসবো সেদিন, আর সব সময়ের মতো যেদিন চলে আসি সেদিন সকাল থেকেই গাছ থেকে বিভিন্ন সবজি টবজি পাড়া হয় আমার সাথে দিয়ে দেওয়ার জন্য। আর আমি সব সময় নিয়ে আসি, তবে অল্প করে নিয়ে আসি, কারণ বেশি করে নিয়ে আসলে তেমন একটা খাওয়া হয় না, নষ্ট হয়। আর বাড়িতে যেহেতু কিছুদিন পরপরই যাওয়া হয়, তাই অল্প অল্প করেই নিয়ে আসি। আর এই যে দেখতে পাচ্ছ সবাই আমাকে বিদায় দিচ্ছে। আমি যদি বাড়িতে 1 সপ্তাহ পরও যাই বা 2-3 দিন পরে পরেও যাই, সবাই আমাকে এভাবেই বিদায় দেয়। আবার অনেকে কান্নাকাটিও করে, অনেকে চায় যে আমি আসলে ওখানে থাকি। আসলে এটা হচ্ছে আমার প্রতি ওনাদের সবার ভালোবাসা। আমি ওনাদের সবার বড় ছেলের বউ, এজন্য সবার আমার প্রতি একটু অন্যরকম মায়া আর ভালোবাসা। আর এই ভালোবাসার টানেই আমি কিছুদিন পরপরই ছুটে যাই ওনাদের কাছে। তো এই যে চলে আসার পালা। তো ভাবলাম যে বাসায় যাব আর তোমাদেরকে রাস্তাঘাট দেখাবো না, সেটা কি হয়? হবিগঞ্জ থেকে সিলেটে আসার রাস্তা যেমন খুব সুন্দর, তেমনি ঠিক বিপজ্জনক, আর বিশেষ করে বর্ষার সিজনে। এবার আসার সময় রাস্তার বেহাল অবস্থা দেখে আমার তো অবস্থাই খারাপ, কারণ রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, ভাঙা, পানি জমা, কারণ যেহেতু এটা বর্ষার সিজন, পানি। আর এই রোডটা হচ্ছে সিলেট ঢাকা মহাসড়ক। এই যে দেখতে পাচ্ছ এখানে এতই ভাঙা যে এখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে দেখানোর জন্য যেন পড়ে না যায়। আর এই যে এই ভাঙা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ব্রিজে টোল দেওয়ার জায়গাটা। আমাদের গাড়িটা টোলের টাকা দেওয়ার জন্য যখন দাঁড়িয়েছিল, আমি তখন এই ভিডিওটা করেছি। তো আসলে রাস্তাঘাটের এমন অবস্থার জন্য বাংলাদেশের সরকার কিন্তু একা দায়ী না, আমরা সাধারণ জনগণই বেশি দায়ী। কারণ একটা রাস্তার মধ্যে যতটুকু ওজনের গাড়ি চলার দরকার, এখান দিয়ে কিন্তু তার থেকেও বেশি দ্বিগুণ চলে। কারণ এই রোডটাই হচ্ছে মেইন রাস্তা, মহাসড়ক। এটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। আর এই মহাসড়ক থেকে, ঢাকা থেকে বিভিন্ন বড় বড় ট্রাক যেমন আসে বিভিন্ন জিনিস নিয়ে, তেমনি এখান দিয়ে ঢাকায় যায় পাথর নিয়ে। আর সবাই জানো যে পাথরের অনেক ওজন, সরকার থেকে নির্ধারণ করে দিয়েছে একটি পাথরের পরিমাণ, যেটা নাকি কোনো ট্রাকের মালিক, ট্রাকের ড্রাইভার কেউই এটি পালন করেন না। যার জন্য আসলে এগুলো রাস্তা বেশি দিন ভালো থাকে না। অথচ গতবার যখন আমরা গেলাম ঈদের সময়, কত সুন্দর! এই যে এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ, পুরোটা রাস্তা ছিল ঠিক অমন। কিন্তু এখন বড় বড় রাস্তার মধ্যে পানি জমে গিয়েছে, বড় বড় গর্ত, খুবই রিস্কি। আর দেখো চারিদিকে তো দেখতেই পাচ্ছ পানি আর পানি, যেখানেই তাকাচ্ছি সেখানেই পানি। এই মহাসড়কের আশেপাশে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিও রয়েছে, অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে। সিরামিকের ইন্ডাস্ট্রি রয়েছে, কাপড়ের ইন্ডাস্ট্রি রয়েছে, কোল্ড ড্রিঙ্কসের ইন্ডাস্ট্রি রয়েছে, এমন আরও অনেক। আরেকটা নতুন হচ্ছে প্রাণের। আসলে এই রোডটার আশেপাশে অনেকগুলো ইন্ডাস্ট্রি। যখন এই রোড দিয়ে তোমরা যারা নাকি ঢাকা থেকে সিলেট আসবে বা অন্য জায়গা থেকে সিলেট আসবে, তারা যদি দিনের বেলা এসে আশেপাশে খেয়াল করো, তাহলে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি দেখতে পারবে অনেক ইন্ডাস্ট্রি।
আর এই যে দেখতে পাচ্ছ আমাকে অনেক আপুমনিরাই আমাকে দেখতে চাও, তো দেখে নাও এই যে আমি এই সেই লাকি। লাকিকে কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। বাড়ি থেকে যখন নাকি সিলেটের দিকে যাচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছ এখানে ফুটবল খেলা হচ্ছে। আসলে যাওয়ার পথে প্রায় ৫-৬টি জায়গায় দেখেছি ওরা সবাই ফুটবল খেলছিল। আসলে আমি গ্রামের অনেক কিছু সম্পর্কে আমার জানা নেই, কারণ আমি ছোটোবেলা থেকেই বড় হয়েছি ঢাকায়, আর একদম ঢাকার প্রাণকেন্দ্রে বড় হয়েছি, মানে পুরাতন ঢাকায় বড় হয়েছি। আর গ্রামে আমার তেমন কোনো আত্মীয় স্বজন নেই, যার জন্য গ্রামের অনেক কিছু সম্পর্কে আমার জানা নেই। কিন্তু আমার উনি খুব বিস্তারিতভাবে খুব সুন্দর করে বুঝিয়ে বলেন। যেমন যখন আমি যাচ্ছিলাম তখন চারিদিকে যেমন এমন ফুটবল খেলা হচ্ছিল, প্রায় ৫-৬টি জায়গায় দেখেছি যে ওরা ফুটবল খেলছে। তো আমি বলছি কাদামাটিতে ফুটবল খেলছে কেমন? তো উনি বলছে আসলে এই সিজনটাই নাকি ফুটবল খেলার সিজন। যখন বৃষ্টি হয়, মাঠটা ভেজা থাকে, তখনই নাকি সবাই ফুটবল নিয়ে নেমে যায় খেলা করতে। এটার নাকি মজাই আলাদা। তো যাই হোক, দিন যাচ্ছে আর অনেক কিছু জানতে পারছি, বুঝতে পারছি আর শিখতে পারছি, আর তা ভালোই লাগছে। আসলে ওনার পাশে যখন আমি বসি আর উনি যখন ড্রাইভিং করে, তো আমার মেন কাজ হচ্ছে ওনার সাথে বক 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 করা। কারণ আমি যদি চুপ করে থাকি তো উনি বলেন, তুমি আমার পাশে বসে এত চুপ করে থাকো কেন, কিছু বলো না কেন? তুমি কি জানো যারা নাকি ড্রাইভিং করে আর যারা ওদের পাশে বসে ওদের কাজ হচ্ছে কথা বলা? তো এজন্য এটা আমার গুরু দায়িত্ব, আমি নতুন নতুন টপিকস বের করি আর বের করে করে ওনার সাথে বক 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 করেই যাই সারা রাস্তা। তো আমি যখন বাসায় যাচ্ছিলাম তো তোমরাও দেখতে পাচ্ছ, এখানে দেখো এগুলো কিন্তু কোনো হাওর বাওর না যে পানি জমে রয়েছে, এগুলো সব হচ্ছে ফসলি জমি। আর প্রতিটা ফসলি জমিতেই কিন্তু পানি উঠেছে, এমনকি আশেপাশের যে বাসাগুলো রয়েছে সেই বাসাগুলোর ভিতরেও কিন্তু পানি চলে গিয়েছে। তবে আল্লাহর অশেষ রহমত যে কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় আর প্রচণ্ড রৌদ্র থাকার কারণে এখন পানিটা অনেকটাই কমতে শুরু করেছে। তো আমরা আশঙ্কা করেছিলাম যে এভাবে যদি বৃষ্টি হয়, ঝড় তুফান হয়, তাহলে কিন্তু বন্যা শহরেও ঢুকে যাওয়ার সম্ভাবনা ছিল। তো আল্লাহর রহমতে অমনটি আর হয়নি। 2-3 দিনের রৌদ্রে অনেকটাই পানি কমে গিয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। এটা হচ্ছে রোড থেকে অনেকটাই দূরে, আর রোড থেকে আসলে খুব একটা দেখা যায় না, আর মাঝখানে মাঝখানে অনেকগুলো গাছ পড়ে, খুবই অসুবিধা হয়েছে। তবু আমি চেষ্টা করেছি যে জুম করে তোমাদেরকে দেখানোর জন্য। জানি না তোমরা দেখতে পেয়েছো কিনা। এই পাওয়ার প্ল্যান্ট থেকেই বাংলাদেশের অনেক জায়গায় বিদ্যুৎ যায়, আর অনেক সময়ই এই পাওয়ার প্ল্যান্ট যখন একটু সমস্যা হয় তখন দেখা যায় ঘন্টার পর ঘন্টা দেশের অনেক স্থানেই বিদ্যুৎ থাকে না।
আর রাতের বেলায় গেলে বোঝা যায় এই জায়গাগুলো পুরো লাইটিং করা থাকে, তখনও বোঝা যায়। তবে এটা আসলে অনেক দূর, আমি চেষ্টা করেছি জুম করে দেখানোর জন্য, জানি না কতটুকু তোমাদের দেখাতে পেরেছি। আর এই যে সামনের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেও আরেকটা ইন্ডাস্ট্রি হবে, বড় কোন কোম্পানি যেন উনি বললেন, সেটার ইন্ডাস্ট্রি হবে, ওইটার কাজ চলছে, এই জন্য এই খালি জায়গাটায় মাটি দিয়ে ভরাট করা হচ্ছিল। তো তোমরা নাকি যারা আমার ভিডিওটা নতুন দেখছো, তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা যারা আমার পুরাতন ফ্রেন্ড, যারা নাকি সাবস্ক্রাইব করে আমার সাথে সব সময় আছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার এই ভিডিওটি দেখবে তারা অবশ্যই একটি লাইকস আর একটি কমেন্টস করবে। তোমরা অনেকেই অনেক কমেন্টস করো আর অনেকই ভিউ হয়, কিন্তু সেই অনুযায়ী কিন্তু লাইক পড়ে না। আমরা চেষ্টা করব সবাইকে, ছোট হোক বড় হোক যেমনই হোক, একটি করে কমেন্টস করার আর একটি করে লাইক করার। আমাদের অল্প সময়টাই কিন্তু অন্যের জন্য অনেক বিরাট উপকার হতে পারে, এটি আমরা সবসময় মনে রাখব। আর আমরা সবাই একে অন্যকে এভাবেই সাহায্য করব। আর এভাবে যদি সাহায্য সহযোগিতা করি তাহলে আমরাই কিন্তু অনেক দূর যেতে পারবো। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মানুষ আর অনেকেই খুব ডান্স করছে। আসলে সেদিন ছিল ক্রিকেটের ফাইনাল খেলা। তো আমরা এজন্যই বাড়ি থেকে খুব তাড়াতাড়ি রওনা হয়ে গিয়েছিলাম, যেন বাসায় এসে ক্রিকেটের বাকি খেলাগুলো দেখতে পারি। সেদিন ছিল ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের খেলা, আর অবশ্যই আমরা ইংল্যান্ডের সাপোর্টারই ছিলাম, কারণ আমরা যারা সিলেটের মানুষ, মানে যারা আছে সিলেটের মানুষ, আর আমিও যেহেতু সিলেটের বউ, তো স্বাভাবিকভাবেই আমি ইংল্যান্ডের সাপোর্টার ছিলাম। কারণ সিলেটের অনেক মানুষই বলে যে ইংল্যান্ড জিতে যাওয়া মানেই হচ্ছে সিলেট জিতে যাওয়া। আসলে এটা সত্যি, কারণ সিলেটের অনেক মানুষই কিন্তু ইংল্যান্ডে বসবাস করে। তো এর জন্য ইংল্যান্ডের সাপোর্টারই ছিলাম। আর খেলাটা দেখেছি খুবই, তোমরা যারা নাকি দেখেছো তারা জানো, খুবই উপভোগ্য একটা খেলা। আসলে ফাইনাল খেলা এমন হওয়াই উচিত। আর এটা আমি প্রথম দেখলাম যে সুপার ওভারও একটা, মানে সুপার একটা ওভার হয়, এটা আমি এইবার বিশ্বকাপ খেলার মধ্যে প্রথম দেখেছি। ক্রিকেট আমি ছোটোবেলা থেকেই খুব পছন্দ করি, আর ছোটোবেলায় তো ক্রিকেট খেলা খেলতাম এবং দেখতাম, আর এখনও ক্রিকেট খেলা দেখি, তাই অনেক কিছুই আল্লাহর রহমতে জানি। কিন্তু সুপার ওভার বলতে যে কোনো একটা ওভার আছে, সেটি আমি এবার জানতে পারলাম ওদের খেলার মাধ্যমে। তো বাসায় চলে এসেছি, আর এই যে দেখো আমি যে বাসায় এসেছি আমার সাথে এগুলো দিয়ে দিয়েছে, আর আমি জানিও না। আর এগুলা 3 রকমের শাক, একটি হচ্ছে মিষ্টি কুমড়া শাক, একটি হচ্ছে লাউ শাক, আর পুঁই শাক, এগুলো সব গাছের। আর ওই যে দেখতে পাচ্ছ ডাঁটা, কাঁকরোল, বেগুন, তারপর ওই সবজিটাকে কি যেন বলে, ঝিচিঙ্গা না কি, আসলে আমি ঠিক ভালো করে জানি না, পেয়ারা, কাঁঠাল, এগুলো সবই কিন্তু গাছের, আর সব কিন্তু একদম রেডি করে দেওয়া, যেন আমার কষ্ট না হয়। আমি শুধু এনেছি, ধুয়েছি আর রান্না করে খাওয়া শুরু করে দিয়েছি। আসলে এটাই হচ্ছে ভালোবাসা আমার প্রতি ওনাদের। ওনারা আমাকে জিজ্ঞেসও করে না কি নিবে কি দিব, ওনারা এগুলো সব গাছ থেকে পেড়ে একদম নিজের হাতে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দেন, যেন আমার বাসায় আসার পর কোনো কষ্ট হয় না। তবে বাসায় আস্তে আস্তে যেহেতু রাত হয়ে গিয়েছে, আর জার্নি করে এসে আর আমার রান্না করার মতো কোনো এনার্জি ছিল না, তো আমার উনিকে বললাম যে আমি রান্না করতে পারবো না। তো উনি বললেন যে সমস্যা নেই, বাইরে থেকে খাবার নিয়ে আসবো। তো যেই ভাবা সেই কাজ, আমি শুধু ভাত আর ডাল রান্না করেছিলাম, আর বাকিটা উনি বাইরে থেকে নিয়ে এসেছিল। আর অবশ্যই বাইরের খাবার মানে আমি পানসির খাবারটাই খাই। এখানে হচ্ছে কয়েক রকম ভর্তা, শুটকি ভর্তা, বেগুনের ভর্তা, আর মাছের ভর্তা, এটা হচ্ছে মাংস, গরুর মাংস ভুনা, আর একটা হচ্ছে এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, আর পাখির ভুনা, আর চিংড়ি মাছের ভুনা, আর হচ্ছে
কি বলে একটা খাসির একটা কোরমা, যেটা আমার খুবই প্রিয়। তো এগুলো অনেক কিছু নিয়ে এসেছিলেন, এগুলো দিয়ে আমরা ডিনার কমপ্লিট করেছিলাম। আর বাইরের খাবার খেলে অবশ্যই আমাকে পান খেতে হয়, আমি পান খাই, আমার কাছে ভালো লাগে বাইরের খাবার, কারণ এই ভর্তা টর্তা দিয়ে কিন্তু আসলে খাবারটা একটু বেশি খাওয়া হয়। এটা হচ্ছে রুই মাছের কারি। তো দেখতে পাচ্ছ, তোমাদের সাথে তো আমি সবই শেয়ার করলাম, জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। তো এখন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তোমরা দেখো কত কিছু। এই ডালটা আমি আসলে বাসায় রান্না করেছি, বললামই তো যে বাসায় আমি ভাত আর ডাল রান্না করেছি, বাকি সবগুলো কেনা। আসলে বাইরে বসে খাওয়াটা জার্নি করে এসে আমার কাছে ভালো লাগেনি, তাই উনি এগুলা বাসায় কিনে এনেছেন আর বাসায় বসে বসেই মজা মজা করে খেয়েছি। আর এগুলো খাওয়ার পর অবশ্যই মিষ্টি পান, যেটা বললাম, মিষ্টি পান খেয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই সেই মিষ্টি পান, অনেক ধরনের মিষ্টি জাতীয় জর্দা অনেক কিছু দিয়ে এই পান বানানো হয়েছে। তো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর অবশ্যই আমিও তোমাদের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ হাফেজ।